আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর একে অনেকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কেন, কাক কাকই থাকে। কাক কখনো ময়ূর হতে পারে না। আমি তো ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসেছে, তাকে ভালোবেসেছি। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছিলাম না। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলে অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিনও আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার ব্যক্তিগত সব কথাই শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম। আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তাও কি কখনো বলার সাহসই পাইনি। যখন ওকে মনের কথা বলতে যাবো ভাবতাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে ওর সাথে বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কিভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারিনি। তাহলে চলুন আপনাদেরকে অনেকদিন আগের কথা শুনিয়ে নিয়ে আসি। অনেকদিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করে কলেজের শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কি জন্য তা আমি জানি না। আমি স্বর্ণার কথা মতো কলেজের শেষে ওখানে গিয়ে ওয়েট করছিলাম ওর জন্য। তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে, আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর ভীত গলায় বললাম, আরে কে আপনি, আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, এই ফাজিলের বান্দনী ফাজিল, তোর ফাজলামো বন্ধ কর। এটা বলার জন্য কি আমাকে এখানে ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামো নাতে কি? হ্যাঁ, কলেজের সব ছেলে ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা আমি ফাজলামি স্যার কি বা বলবো? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো কোনো খোঁটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস। আমি হঠাৎ স্বর্ণার কথায় চমকে উঠে বললাম, কি বলছিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু... থাক থাক, আর মিথ্যা বলে লাভ নেই চাঁদ। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তোর এই ডায়েরিতে লিখিস, আর আমি সেখান থেকেই জানতে পেরেছি। তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনোই টাকা পয়সা ধনী গরিব থেকে আসে না, এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলে আবার আমাকে জড়িয়ে ধরে। আমি আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না। হ্যাঁ, কে তো আমি ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে? তাই আমি ওকে ভালোবাসি বললাম। আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সবকিছুতেই পিছিয়ে পড়ি, আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবু অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষাও আসে। অনেক কষ্টে আমি সব পরীক্ষাগুলো দিই, আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেই দিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজ কেউ পাশে দাঁড়িয়ে আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনের বার ভালো করবি। মনে মনে যখন কষ্ট নিয়ে আমি সোনার কাছে যাই, তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে, তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, কোন মুখ নিয়ে বাবা মার সামনে যাব। তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি।
যখন বাড়িতে ঢুকবো তখন থেকে বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না যেখানে আগুন কে লাগিয়েছে। তারপর যখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম তখন যেন আমার মাথায় দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়লো, কারণ মা বাবা দুজনে মিলেই আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে। সেই সাথে আমার কাপড়ও বাহিরে ছিঁড়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ডুবতে দেখার সাথে সাথে আব্বু বলে উঠলো, তুই এ বাড়িতে কেন এসেছিস? বাড়িতে আসবো না তো কোথায় যাবো আব্বু? তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস। তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি। এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি। আব্বু এসব তুমি কি বলছো? আমি কি? তোকে বলছি না আমাকে যেন তুই আব্বু বলে না ডাকিস। আর এটাই জানতে চাস তো কেন আজ তোর সাথে এরকম? থাক, আমি বুঝতে পেরেছি, কাউকে কিছু বলতে হবে না। আমি চলে যাচ্ছি। যদি আমার চলে যাওয়াতে তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরা আজ আমাকে দেখে হাসাহাসি করছে। যে মানুষগুলো একসময় আমাকে নিয়ে গল্প করতো, আজ আমি তাদের কাছে শুধু হাসির পাত্র। যাই হোক, মনের ভিতর একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখবো না। এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়লো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পিছপা হয়নি। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কখনো তো তিনি হতাশ হননি, বরং বারবার চেষ্টা করেছেন। আবার আমাদেরকে হতাশ না হওয়ার চেষ্টা করতে বলেছেন। হ্যাঁ, আমিও চেষ্টা করব, আর অন্যদেরকেও এটা দেখিয়ে দেবো খাবো পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজে কেমনভাবে তৈরি করব যাতে আজ যারা আমাকে অপমানিত করলো তারাই যেন একসময় নিজের কাজের জন্য অপমানিত বোধ করে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্য সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরবো। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টে একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভেতরে একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল। থাকার ব্যবস্থা হলো, কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড় জোর মাত্র 15 দিন চলবে। কিছু একটা করতে হবে যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকায় এসে অনেক কষ্টের পর একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ক্রমশ নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছিলাম। প্রতিটা মুহূর্ত শুধু এটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠিত করতে পারবো, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রাখছিলাম, আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। তারপর হঠাৎ করেই বাড়ির মালিকের ছোট মেয়ে একদিন আমাকে এসে বলে আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটু অজানা ভয় কাজ করছে, জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে না তো। এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যখন আমি বাড়িওয়ালার বাড়িতে গিয়ে বাড়ির কয়েল বেল বাঁচালাম, বাড়িওয়ালার উপর দরজা খুলে বলতে লাগলো। তারপর আন্টির সাথে বাড়ির ভিতরে যাই। একটা চেয়ারে গিয়ে দিল আমাকে। না না আন্টি, এভাবে ঠিক আছি। বলছিলাম কি আন্টি, আঙ্কেল কি বাড়িতে আছেন? না, তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছে যে কি বলে গেছে আন্টি? সেরকম কিছু না, তবুও কেমন জানি একটু সংকোচ লাগছে। যাই হোক, বলছিলাম কি বাবা, তুমি বিজ্ঞানের ছাত্র আর এখন বসেও আছো। যদি একটু কষ্ট করে আমার ছোট ছেলেটাকে পড়াতে তাহলে একটু ভালো হতো। মনে মনে ভাবলাম হাতে কিছু টাকা আসবে। কি ভাবছো বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না। কিছু না আন্টি, তা কখন থেকে পড়াতে আসবো তাই ভাবছিলাম। তোমার যখন সময় হবে তখন আসবে। ঠিক আছে আন্টি, সন্ধ্যা 7টায় পড়াতে আসবো। তারপর আমি ওখান থেকে চলে আসি, আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হলাম। কিন্তু আজকে যখন কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলাম, তখন দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে অবস্থায় দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। এই জন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম। কিন্তু হঠাৎ করে কেন জানি না মনের মধ্যে একটা কথা ভেসে উঠলো, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটাকে হাসপাতালে নিয়ে বাঁচাতে পারি। কিন্তু আবার ভাবলাম যদি পুলিশ কেস হয়, আর যদি পুলিশ আমাকে ধরে এই অবস্থার জন্য দায়ী করে, তবু আমার মন আর বিবেক শুধু একটা কথাই বলছিল, মানুষের উপকার করে মানুষের ধর্ম। এই জন্য আমি আর 7 পাঁচ না ভেবেই একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম ডাক্তার ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর এতে আমি একটু অবাক হলাম। সাধারণত এরকম কোনো রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে ডাক্তাররা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসতে, আরো কত কি।
যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মুহূর্তেই হাসপাতালের চারপাশে পুলিশও ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভিতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন ধরতে আসছে। পুলিশের একজন অফিসারকে দেখলাম ডাক্তারদের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিল, আর ডাক্তার হাতের ইশারা করে আমার দিকে দেখিয়ে দিল। আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলে আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে যেন ভয় পাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমাকে মামা বাড়ি চলে যেতে হয়। অফিসার আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? স্যার, আমি কাব্য আহমেদ। তা তুমি স্যারকে কিভাবে চেনো? স্যার, আমি আপনার কথা তো ঠিক বুঝলাম না। আমি আপনাদের কোন স্যারকে তো চিনি না। ও সরি, স্যার বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হাসপাতালে নিয়ে এসেছো, তাকে কি তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি কি এখন যেতে পারি? এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা! কখন যে লোকটার জ্ঞান ফিরে আর কখন যে বাড়ি যাব। কিছু বললে? কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন যাচ্ছে এক্ষুনি তার একটা পাপ্পি দেই। ঠিক আছে, আপনি যান, আমরা ভেতরে যাচ্ছি। আরে বাবা ফরহাদ, তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি। আসসালামু আলাইকুম, আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দূর, কি লোকটা করছি। আসলে উনি তো একজন শিক্ষক, তাকে তো স্যার বলে ডাকা উচিত। এই তো স্যার আছি মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমিও ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাহিরে হাঁটতে বের হলাম, তখন কোথা থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, ওসব বাদ দাও। তোমার সাথে এই ছেলেটা কে? একে তো ঠিক চিনলাম না। স্যার, ওর নাম হলো কাব্য। এই কাব্যই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে তার